স্বাগত 1 ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে। সাথে আছি শাফাত বিন ফরিদ এবং আমি তানজিয়া চুথি। প্রথমেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। টাইগার বোলারদের সামনে দিশে হারা উইন্ডিজ, মিরাজের 3, সাকিবের জোড়া উইকেট। মুজিব বর্ষ উপলক্ষে সারা দেশে 70,000 পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর কাল, হাসি ফুটেছে প্রান্তিক জনগোষ্ঠীর মুখে। তীব্র শীতে উত্তর ও পশ্চিমাঞ্চলে বিপর্যস্ত জনজীবন, শৈত্যপ্রবাহের শঙ্কা, ঘন কুয়াশায় সড়ক ও নৌপথে ভোগান্তি। নিয়ন্ত্রণে আসছে না ভোজ্য তেলের দাম। সপ্তাহের ব্যবধানে 5 লিটারের বোতলে আরও বেড়ে বিক্রি হচ্ছে 600 টাকায়। বাইডেনের উদার নীতির সুফল পাবে বাংলাদেশ, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন চান বিশ্লেষকরা। শুনছিলেন শিরোনামগুলো, এবার যাব পুরো খবরে। সিরিজ নিশ্চিতের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ। মিরাজ সাকিবের ছোবলে দিশেহারা উইন্ডিজরা। এখন পর্যন্ত সংগ্রহ 8 উইকেটে 111 রান। শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই মুস্তাফিজের আঘাত। সুনীল অ্যাম্ব্রিসকে ফেরান তিনি। একই ওভারে মিরাজের জোড়া শিকার অভিষিক্ত কেওন ওটলি ও জোশুয়া ডি সিলভা। ম্যাচে এখন পর্যন্ত নেন 3 উইকেট। নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পান সাকিব, পরে ফেরান জেসন মোহাম্মদকে। অপরিবর্তিত একাদশে আস্থা টাইগার ম্যানেজমেন্টের। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিতের লক্ষ্য বাংলাদেশের। টিকে থাকার চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজের। সিরিজের দ্বিতীয় ওয়ানডের সবশেষ তথ্য জানাতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহির, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জহির, শুরুতে মনে হচ্ছিল কিন্তু উইকেটে পেসাররা সুবিধা পাবে, কিন্তু সময় গড়াতে দাপট দেখালেন স্পিনাররা। উইকেটের আচরণ কেমন দেখছেন? উইকেটের কথা যদি বলি, আসলে এটা প্রত্যাশিত ছিল যে পেসাররা সুবিধা পাবে। এটা সিরিজের শুরু থেকে একটা প্রত্যাশা ছিল। আমরা গত সবশেষ 2টি ঘরোয়া আসরের পারফরমেন্স যদি দেখি, পেসাররাই সুবিধা পেয়েছে, কিন্তু এই আসরে প্রথম ম্যাচে যেমনটা হয়েছে, উইকেটটা যেমন দেখা যাচ্ছে স্লো একটা উইকেট দেখা যাচ্ছে, এবং আজকেও সেটার ব্যতিক্রম হয়নি। এবং এই ধরনের উইকেট আসলে স্পিনারদের জন্যই সুযোগ থাকে পেস ভেরিয়েশনে সুবিধা আদায় করে নেওয়ার, যেটা আজকে মেহেদী মিরাজ করে দেখিয়েছেন। সাকিব পরে এসেছেন কিছুটা, কিন্তু মূল ড্যামেজ সেটা আসলে মেহেদী মিরাজ করে দিয়েছেন। স্পিনারদের জন্য এখানে সুযোগ, কিন্তু পেসারদের জন্য যে খুব ফেভারেবল একটা উইকেট সেটা বলা যায় না। কিন্তু মুস্তাফিজ যেভাবে বল করেছেন শুরুতে, আসলে উইন্ডিজ ব্যাটসম্যানদের চড়াও হতে দেননি, এবং প্রথম স্পেলে 4 ওভারে 2 রান দিয়ে 2টি ম্যাডেন 1টি উইকেট, এবং পরে আরেকটি ওভার করেছেন, সেখানে 1টি রান দিয়েছেন। সব মিলিয়ে 5 ওভারে 3 রান দিয়েছেন মুস্তাফিজ। একটা প্রচলিত একটা ধারণা ছিল যে মুস্তাফিজ পূর্ণ বলে সপ্রতিভ, সাধারণত আমরা দেখি তিনি পরে আসেন, কিন্তু আজ যেটা প্রথম ওডিআই এবং আজকের ওডিআই, 2টি ওডিআইতেই তাকে দেখা যাচ্ছে নতুন বল হাতে বেশ সপ্রতিভ। এবং মুস্তাফিজের সে ধাক্কা কিন্তু উইন্ডিজ ব্যাটসম্যানরা কিন্তু সে অর্থে সামলাতে পারেনি। আমরা দেখেছি মিরাজের কথা বলতে হয়, উইকেটের স্লোনেসের কারণে, উইকেটের যেমন ধরন, এটার জন্য যে ধরনের ব্যবস্থাপত্র দরকার, যে ধরনের সার্ভিস দরকার, এক্স্যাক্টলি সে কাজটি করেছেন মেহেদী মিরাজ। এখন পর্যন্ত মিরাজ বিষয়টি বলতে চাচ্ছিলাম যে অফ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছিলেন কিন্তু মিরাজ অবশেষে কামব্যাক করেছেন এই অফ স্পিনার, সাথে সাকিবের নিয়ন্ত্রিত বোলিংও। 2 স্পিনার বোলিং খুব কাছ থেকে আপনি দেখছেন, আপনার মূল্যায়ন আমি আসলে জানতে চাইবো, কেমন লাগছে আপনার?
অবশ্যই মিরাজ সেই অর্থে কিছুটা প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছিলেন। আরেক মেহেদি তিনি অপেক্ষা করছেন রিজার্ভ বেঞ্চে। তো সেই ক্ষেত্রে মিরাজ কিন্তু যেই ভূমিকাটা তাকে দেওয়া হয়েছে এক্স্যাক্টলি সেটাই পালন করেছেন এবং আজকের ম্যাচে সাকিবকে সে অর্থে কিছুটা নির্ভর থাকতে পেরেছেন। সাকিব মিরাজই ড্যামেজটা করে দিয়েছেন এবং সাকিব যথারীতি ইমপ্রেসিভ এবং উইন্ডিজের যে পরিকল্পনাটা থাকে তাদের যে বিগ হিটার তারা এই উইকেটে আসলে বিগ শট খেলা বেশ কঠিন এবং উইকেট সহজ হয়ে আসে। সাধারণত দেখা যায় যে বল একটু পূর্ণ হলে 35 ওভারের পর উইকেট সহজ হয়ে আসে। সেক্ষেত্রে তারা রবম্যান পাওয়েলকে আসলে দেখা যায় উইকেটে আজকে তাকে 8-এ নামিয়েছেন। তো পাওয়েলের একটা অপেক্ষা থাকে যে সেই 35 ওভারের পরে তার ব্যাট করার একটা সুযোগ থাকে। আজকে যেটা হয়েছে পাওয়েলকে কিন্তু প্রথম ওডিআইয়ের মতো আজকেও তাকে আগে ব্যাটিংয়ে নামতে হয়েছে এবং তিনি কিন্তু যে নতুন বলে যেভাবে পাওয়ার হিট করা বেশ কঠিন, পুরনো বলে সেই সুযোগটা পাননি। তো উইন্ডিজের ম্যানেজমেন্টের যে কৌশল ছিল সেই কৌশলটা আসলে বাধাগ্রস্ত হয়ে গেছে বাংলাদেশি স্পিনারদের বোলিংয়ে এবং এখান থেকে আসলে উইন্ডিজের আমরা প্রথম ওডিআইতে 122 রান করেছিল। এখান থেকে উইন্ডিজ আসলে কিভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ খুবই কম। বাংলাদেশের সামনে আসলে দেখার অপেক্ষা যে বাংলাদেশের ব্যাটসম্যানরা প্রথম ওডিআইতে সে অর্থে সপ্রতিভ ছিল না। আজকে ছোট টার্গেট অবশ্যই তাদের সামনে আসতে যাচ্ছে, সেই টার্গেট তারা কিভাবে চেজ করে, কিভাবে ভালো একটা জয় নিয়ে মাঠ ছাড়তে পারে সেটা এখন দেখার অপেক্ষা। তানজিয়া। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জহুরুল ইসলাম। দ্বিতীয় দিনের মতো রাজধানীর মিরপুর 11 নম্বর সেক্টরের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে উত্তর সিটি কর্পোরেশন। সকাল 10টা থেকে শুরু হয় এই অভিযানের সময় মেয়র আতিকুল ইসলাম জানান, এখন থেকে অবৈধ দখলদারদের আগাম নোটিশ দেয়া হবে না, সরাসরি উচ্ছেদ করা হবে। দখলদারদের বিরুদ্ধে সিটি কর্পোরেশন জিরো টলারেন্স নীতিতে অটল থাকবে। মিরপুর 11 নম্বরে সড়কটির দুই পাশের অসংখ্য জায়গা দখলে রয়েছে। এই জায়গা পুরোপুরি উদ্ধার করা গেলে সড়কের যানজট কমারও আশা প্রকাশ করেন মেয়র আতিকুল ইসলাম। এদিকে গতকালের মতো আজও অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করে উচ্ছেদ হওয়া বাসিন্দারা, তবে পুলিশ বাধা দেওয়ার কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। যেমনটি বলছিলাম, রাজধানীর মিরপুরের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান নিয়ে আরও বিস্তারিত জানাবেন সহকর্মী আদিলুর রহমান। যাচ্ছি তার কাছে। আদিলুর, এই মুহূর্তে মিরপুরের কোন কোন জায়গায় অভিযানগুলো চলছে এবং কতগুলো অবৈধ স্থাপনা সেখানে রয়েছে এবং অভিযান ঠিক কতক্ষণ চলতে পারে, বিস্তারিত জানাবেন। আদিলুর, আমাকে শুনতে পাচ্ছেন আশা করি। আদিলুর, জানতে চাচ্ছিলাম যে অভিযানটি চলছে, সেই অভিযানের এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি কেমন, মিরপুরের কোন কোন জায়গায় অভিযানগুলো চলছে এবং কতগুলো অবৈধ স্থাপনা সেখানে রয়েছে? আদিলুর। দেখুন, গতকালের প্রথম দিনের অভিযান ছিল। গতকাল কিন্তু আসলে 4 শতাধিক বাড়িঘর এবং দোকানপাট উচ্ছেদ করার পর আজকে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযানটি আসলে সকাল থেকেই শুরু হয়েছে। 9:30টার পর থেকে আমরা দেখছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মিরপুর 11 নম্বরের যেসব অবৈধ বাড়িঘরগুলো ছিল সেই বাড়িঘরগুলো কিন্তু আসলে ভেঙে দেওয়া হচ্ছে। আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে যে কোনো অবস্থাতেই রাস্তার জায়গা দখল করে যেসব ভবন গড়ে উঠেছে সেই ভবনগুলো থাকতে দেওয়া হবে না। গতকাল যেভাবে আসলে বাধা দেওয়া হয়েছিল, আজকে কিন্তু সেইভাবে কোনো বাধার ঘটনা ঘটেনি। তারপরেও আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন যে জায়গাটিতে যে ভবনগুলো ভাঙা হচ্ছে এই ভবনগুলো যাতে ভাঙা না হয় সে কারণে এখানকার যিনি বিহারীপল্লীর কিছু বাসিন্দা আসলে রাস্তার উপরে শুয়ে অবরোধ করেছে, আমরা সেটি দেখেছি। কিন্তু সেটি আসলে কোনো রকম কোনো আমলে নেয়নি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, কারণ মেয়র আগেই ঘোষণা দিয়েছেন যে কোনো অবস্থাতেই হোক এই রাস্তার জায়গা দখলমুক্ত করে এখানে সর্বনিম্ন 60 ফুট এবং সর্বোচ্চ 75 ফুট রাস্তা আসলে এখানে তৈরি করা হবে। এবং আপনি জানেন যে মিরপুরে যানজট একটি নিত্যদিনের সমস্যা এবং এই জায়গাগুলো আসলে উদ্ধার করে রাস্তা যখন বড় করা হবে
তখন যানজট অনেকাংশেই কমে আসবে, এমনটি কিন্তু আশা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যে কারণে এই উচ্ছেদ অভিযানটি আসলে পরিচালনা করা হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে গতকাল অভিযান চলার পরে আজকেও তারা অভিযান চালাচ্ছে এবং আগামীকাল তাদের যে অভিযান সেই অভিযানটি আসলে অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত এখানকার অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষ হয়, ততক্ষণ পর্যন্ত এখানে উচ্ছেদ কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এবং মেয়র জানিয়েছেন যে দখলদার যত প্রভাবশালী হোক বা যত বাধাই আসুক, কোনো অবস্থাতেই এই উচ্ছেদ কার্যক্রম আসলে থেমে থাকবে না। আমরা দেখছি যে আজকে কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত প্রায় শতাধিক স্থাপনা এরই মধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে যেমনি বসতবাড়ি আছে তেমনি কিন্তু দোকানপাটও আছে। এবং এই যে ভবনগুলো এখন ভাঙা হচ্ছে এটি মূলত বিহারী পল্লীর যারা বিহারি ক্যাম্পের যারা বাসিন্দারা আছেন তারা কিন্তু আসলে এই ভবনগুলো আসলে বানিয়েছেন এবং বিভিন্ন সময় রাস্তার জায়গা দখল করে কিন্তু এই ভবনগুলো তৈরি করা হয়েছে, যে কারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই ভবনগুলো ভেঙে দিচ্ছে। এবং এখানে কিন্তু এখন এই কালশির সঙ্গে মূল সড়কের সঙ্গে দুটি সংযোগ সড়ক রয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই অবৈধ স্থাপনাগুলো ভেঙে আরও একটি সড়ক বাড়ানো হবে এবং সড়কগুলো প্রশস্ত করা হবে, যে কারণেই তাদের এই উচ্ছেদ কার্যক্রমটি আসলে পরিচালনা করা হচ্ছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে গতকাল যেহেতু এক ধরনের বাধা দেওয়ার চেষ্টা করেছিল এই অবৈধ দখলদাররা, সে কারণে আজকে সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অতিরিক্ত উপস্থিতি কিন্তু আমরা এখানে দেখছি যে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যখনই এখানে অবৈধ দখলদাররা রাস্তার উপরে জড়ো হওয়ার চেষ্টা করেছেন তখনই কিন্তু তাদেরকে রাস্তার উপর থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে কিন্তু আসলে এই রাস্তায় থাকতে দেওয়া হয়নি। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির কথা যদি বলি যে আমরা আজকে দেখছি যে একদম পরিস্থিতি স্বাভাবিক আছে এবং ভালোভাবেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ কার্যক্রম সেই উচ্ছেদ কার্যক্রমটি আসলে পরিচালনা করা হচ্ছে। এবং অবৈধ দখলদার যারা আছেন তারা বলছেন যে তারাও কিন্তু স্বীকার করছেন যে এগুলো রাস্তার জায়গা দখল করেই তারা এই ভবনগুলো বিভিন্ন সময় আসলে তৈরি করেছেন। এবং যাদের মদদে এই ভবনগুলো তৈরি হয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে কিনা ঢাকা উত্তরের মেয়রের কাছে আমাদের এমন প্রশ্ন ছিল। ঢাকা উত্তরের মেয়র জানিয়েছেন যে তারা যদি কোনো রকম কোনো বাধা দেওয়ার চেষ্টা করে, যে যাদের মদদে এই ভবনগুলো তৈরি হয়েছে, রাস্তার জায়গা বারবার দখল হয়েছে, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। এবং একটি বিষয় আমরা আসলে বরাবরই দেখি যে বিভিন্ন সময় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয় এবং সেই উচ্ছেদ কার্যক্রম পরিচালনার কদিন যেতে না যেতেই সেই জায়গাগুলো আবার কিন্তু আসলে দখল হয়ে যায়। তো এই জায়গাটিও আসলে আবার দখল হবে কিনা, এখানে কি ধরনের নজরদারি থাকবে, এই বিষয়টি নিয়ে ঢাকা উত্তরের মেয়র যেটি বলছেন যে এখানে আসলে সবসময় তদারকি করা হবে। এবং যেহেতু রাস্তা তৈরির কথা তিনি বলছেন এবং এই উচ্ছেদ কার্যক্রম শেষ হওয়ার পরই এখানে রাস্তা তৈরির যে কাজ সেই রাস্তা তৈরির কাজটি আসলে শুরু হবে, যাতে নতুন করে এখানে আবার নতুন করে যাতে দখলের কোনো সুযোগ না থাকে। অর্থাৎ সব মিলিয়ে আমরা বলতে পারি যে দ্বিতীয় দিনের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুরে যে উচ্ছেদ কার্যক্রম সেই উচ্ছেদ কার্যক্রমটি চলছে এবং গতকালকে আমরা দেখেছি যে সন্ধ্যা পর্যন্ত এই উচ্ছেদ কার্যক্রমটি চালানো হয়েছে। আজকেও সন্ধ্যা পর্যন্ত এই উচ্ছেদ কার্যক্রমটি চলবে। যতগুলো অবৈধ স্থাপনা আজকেও থেকে যাবে সেই অবৈধ স্থাপনাগুলো আগামীকাল সকাল থেকে যথারীতি আবার উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করতে চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এবং উত্তর সিটি কর্পোরেশন বলছে যে তাদের এলাকায় যেসব রাস্তা বা খাল যে জায়গাতেই অবৈধ দখলদার থাকুক না কেন তাদেরকে উচ্ছেদ করা হবে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে অবৈধ দখলদাররা একটি সময়ের দাবি করছিলেন যে তাদেরকে সময় না দিয়ে এই অবৈধ স্থাপনাগুলো ভেঙে দিচ্ছেন। এই বিষয়ে ঢাকা উত্তরের মেয়র বলছেন যে কোনো রকম কোনো সময় কিন্তু আসলে দেওয়া হবে না, কারণ অবৈধ দখলদার তারা যখন এই ভবনগুলো তৈরি করেছিলেন তখন কিন্তু সিটি কর্পোরেশনের কাছ থেকে কোনো রকম কোনো অনুমতি নেননি। তো সেক্ষেত্রে যখন অবৈধ উচ্ছেদের প্রশ্ন আসে সেখানে আসলে সময় দেওয়ার কোনো বিষয় থাকে না। অর্থাৎ ঢাকা উত্তরের মেয়র স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কোনো রকম কোনো সময় এইসব অবৈধ দখলদারদেরকে দেওয়া হবে না। যেখানেই অবৈধ স্থাপনা রয়েছে সেখানেই আসলে
হঠাৎ করেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যারা উচ্ছেদ কর্মী আছেন তারা কিন্তু আসলে সেখানে গিয়ে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যেসব সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলো উদ্ধার করা হবে এবং শুধুমাত্র উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আসলে থেমে থাকবে না। তারা নিয়মিত তদারকির কথা বলছে এবং যেসব এলাকায় উচ্ছেদ কার্যক্রমটি পরিচালনা করা হবে সেখানে একটি কমিউনিটি তৈরি করা হবে এবং সেই এলাকার যিনি জনপ্রতিনিধি আছেন স্থানীয় কাউন্সিলর তাকে প্রধান করে একটি কমিটি করা হবে যাতে পরবর্তীতে আবার এই উচ্ছেদ কার্যক্রম যেটি চালিয়ে যাবার পরে আর যাতে কোনো রকম কোনো উচ্ছেদ না হয়। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে উচ্ছেদ কার্যক্রম দ্বিতীয় দিনের উচ্ছেদ কার্যক্রম ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তারা চালাচ্ছে এবং যে জায়গাগুলো বা যে সড়কের পাশেই এমন অবৈধ স্থাপনা আছে সব স্থাপনাগুলোই কিন্তু তারা গুড়িয়ে দিচ্ছে। কোনো রকমের কোনো বাধা কিন্তু তাদেরকে আসলে প্রতিহত করতে পারছে না এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তারা বারবারই বলছে যে যত বাধাই আসুক বা অবৈধ দখলদারদের থেকে এমন বাধা আসেই তো যারাই বাধা দিক না কেন এই যে উচ্ছেদ কার্যক্রম যেটি আসলে শুরু করেছেন এবং মেয়র কিন্তু কিছুক্ষণ আগে গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে যে যেখানে অবৈধ দখলদার আছেন অর্থাৎ যারা বৈধভাবে বসবাস করছেন তাদের যেন কোনো রকম কোনো অসুবিধা না হয় সে কারণেই কিন্তু আসলে এই উচ্ছেদ কার্যক্রমটি পরিচালনা করা হচ্ছে এবং এখানে সাধারণ মানুষ যারা আছে আমরা বিশেষ করে দেখেছি যে যারা সাধারণ মানুষ পথচারী এবং এইসব রাস্তা দখল হয়ে যাওয়ার কারণে যারা ভুক্তভোগী তারা কিন্তু এই উচ্ছেদ কার্যক্রমে খুশি হচ্ছেন এবং তারা বলছেন যে এইসব অবৈধ স্থাপনার কারণে তাদের চলাচল একদিকে যেমন ব্যাহত হয় তেমনি কিন্তু আসলে যানজটেরও সৃষ্টি হয়। অর্থাৎ এই যে উচ্ছেদ কার্যক্রম পরিচালনার পর এখানে রাস্তা তৈরির যে খবরটি এরই মধ্যে দেয়া হয়েছে এতে সাধারণ মানুষ যারা আছেন মিরপুরবাসী যারা আছেন তারা কিন্তু খুশি হয়েছেন এবং তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি কারণ তারা বলছেন যে এইসব অবৈধ দখলদারদের কারণেই রাস্তাটি আসলে ছোট হয়ে গেছে রাস্তায় যানজট তৈরি হচ্ছে তো এই অবৈধ দখলগুলো উচ্ছেদ করার পরে এখানে যদি রাস্তাটি চওড়া হয় সেক্ষেত্রে যানজটও অনেকটা কমে আসবে এবং একই সাথে আমরা আরও কিছু বিষয় আসলে বিভিন্ন সময় দেখে থাকি যে উচ্ছেদের আমরা উচ্ছেদ অভিযানের কিছু অংশবিশেষ দেখছিলাম। প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর মুখেও হাসি ফুটেছে। মুজিব বর্ষ উপলক্ষে সারা দেশে জমি নেই, ঘর নেই এমন ৭০,০০০ পরিবারকে শনিবার একসঙ্গে বাড়ি হস্তান্তর করে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখতে পাচ্ছি সুন্দরবন সংলগ্ন উপজেলা শরণখোলা বাগেরহাটের এই অঞ্চলের মানুষেরা প্রতিনিয়ত ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বন্যার সঙ্গে লড়াই করে টিকে থাকে। আবার এই অঞ্চলের মানুষের সেই সক্ষমতাও নেই প্রত্যেকেই উঁচু ভবন তৈরি করে থাকবেন বা পাকা বাড়িতে থাকবেন। তাদের ঘরগুলি খুবই জীর্ণ শীর্ণ। সেই সব মানুষেরা যখন মুজিব বর্ষে ঘর পান তাদের আনন্দ অনেকখানি বেড়ে যায়। সিডর, আয়লা বা আমফান প্রতিবারই প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত হয়েছে শরণখোলা। এই জনপদে ঝড়ঝঞ্ঝায় টিকে থাকতে সক্ষম একটি পাকা বাড়ি যেন সোনার হরিণ। মুজিব বর্ষে উপকূলীয় জেলা বাগেরহাটে ৪৩৩টি ভূমি ও গৃহহীন পরিবার পাচ্ছে নতুন বাড়ি। আগে অনেক কষ্ট ছিল, এখন যে রকম পর্যায়ে এসেছে তাতে আমরা মোটামুটি না তার চেয়ে অনেক ভালো থাকবো। প্রধানমন্ত্রী এই ঘরগুলো দিয়ে আমাদের জীবন বাঁচাবার খুব গর্বিত মনে করি আমরা এই ঘরগুলো পাইয়া, কারণ এখন বাঁচাবার মতো একটু মাথা গোছার মতো ঠাই হয়েছে। কষ্টে থাকা মানুষের জীবনমান উন্নয়নে আশ্রয় প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জনপ্রতিনিধিরা। মাননীয় প্রধানমন্ত্রীর যে উপহার এজন্য আমরা চিরকৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং আমি মনে করি শরণখোলার মানুষ এই ঘরের মাধ্যমে অনেক উপকৃত হবে। বিশেষ করে আপনারা জানেন যে সিডর সহ সবচেয়ে বড় বড় যত ঘূর্ণিঝড় আছে শরণখোলা উপজেলাকে ফেস করতে হয়। উপজেলা মাত্র 4টা ইউনিয়ন আছে, জনসংখ্যা 1,62,000 প্লাস। এখানে অনেক মানুষ প্রান্তিক মানুষ আছে, ভূমিহীন আছে, গৃহহীন আছে। তাদেরকে যদি আমরা বহুতল ভবন করে দিই সেক্ষেত্রে আমাদের জমির সংকুলন সম্ভব। আশ্রয় প্রকল্পের পরিচালক জানিয়েছেন মুজিব বর্ষে সাধারণ মানুষের ক্ষমতায়ন বাড়াতেই বাড়ি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
যে মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। তাই সেই নীতিমালা লক্ষ্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে আমরা সারা বাংলাদেশের ভূমিহীন গৃহহীন তাদের দ্বিকক্ষ বিশিষ্ট একটি ঘর মাননীয় প্রধানমন্ত্রী মুজিব বর্ষ উপলক্ষে উপহার দিচ্ছেন। শনিবার দেশের ৬৪ জেলায় একসাথে ৭০,০০০ পরিবার সরকারের খাস জমিতে পাবে নতুন বাড়ি, সাথে ২% জমির মালিকানা। শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বাড়ি ও জমির দলিল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বাগেরহাট। এদিকে শনিবার প্রথম ধাপের ঘর হস্তান্তরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গৃহহীন মানুষ সরকারের এই প্রকল্পকে কেন্দ্র করে স্বপ্ন দেখছেন নতুন দিনের। প্রথম ধাপে সারা দেশে প্রায় ৭০,০০০ পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়ার কথা রয়েছে। খুলনার দাকো, পাইকগাছা, কয়রাসহ উপকূলীয় এলাকাগুলোতে নানা প্রাকৃতিক দুর্যোগে প্রায় প্রতি বছরই সহায় সম্বলহীন হয়ে পড়েন অসংখ্য মানুষ। এসব গৃহহীন মানুষ এখন স্বপ্ন দেখছেন মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহারকে ঘিরে। প্রথম দফায় ৯২২ জন পাচ্ছেন জলবায়ু সহিষ্ণু ঘর। আমার কোনো জায়গা জমিও নাই, লাস্টের শিক্ষার্থী একটা ঘর দিয়েছে, তাকে ধন্যবাদ দিচ্ছি। জ্বর বন্যা হলে দূরে যেতে কোথাও যাওয়া লাগবে না। মুজিব বর্ষে বাংলাদেশের কেউ গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা অনুসারে খুলনা জেলাতে ইতিমধ্যে আমরা হস্তান্তর করার জন্য প্রস্তুত আছি। লক্ষ্মীপুরে ৫ উপজেলায় ২০৩৬ ভূমিহীন পরিবারের জন্য তৈরি হচ্ছে আবাসন। প্রথম ধাপে পাচ্ছে ৩১০ ভূমিহীন পরিবার। নীলফামারীতে প্রথম ধাপে শনিবার ৬৩৭ জনের হাতে তুলে দেওয়া হবে ঘরের চাবি। প্রথম দিন থেকে তারা পাবেন বিদ্যুৎ সুবিধা। প্রকল্পটি বাজার সংলগ্ন হওয়ায় রয়েছে কর্মসংস্থানের সুযোগও। শেখের বেটে হাসিনা আমাকে ঘর দিচ্ছে, এটি আমার খুবই খুশি। তাই যুগ যুগ বাঁচে থাকবে। জমি, ঘর, বাড়ি, কারেন্ট সব দেয়ছে। এখন মুই তো এগুলা ভাবি পাও নাই যে শেখ হাসিনা এগুলা দিবে। রাজশাহী বিভাগে জমিসহ সবচেয়ে বেশি বাড়ি পাচ্ছেন বগুড়ায় ১,৪৫২ গৃহহীন পরিবার। রংপুর বিভাগের ৮ জেলার ৯,১৬৫ পরিবারকে দলিলসহ ঘর দেওয়া হচ্ছে। জন্মবর্ষ উপলক্ষে সবাই মহা সমারোহে দুমদাম করে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তা না করে বরং দরিদ্র জনগোষ্ঠীকে আশ্রয় প্রদানের মাধ্যমে তিনি আনন্দ খুঁজে পেয়েছেন। গাজীপুরে ১১৭ পরিবার, নারায়ণগঞ্জে ৬৬৭ পরিবার ও কিশোরগঞ্জে ৮৮৬ পরিবার ঘর পাচ্ছে প্রথম ধাপে। এছাড়া নরসিংদী, নোয়াখালী, হবিগঞ্জ সহ দেশের সব জেলায় চলছে গৃহহীনদের আশ্রয় নিশ্চিতে সরকারের এই প্রকল্পের কাজ। নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারত থেকে যে পথ দিয়ে জাতীয় চার নেতা মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে এসে শপথ নিয়েছিলেন, সেটি স্বাধীনতার সড়কে রূপান্তরিত হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সড়কটি পাকা করার উদ্যোগ নিয়েছে। মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, এই সড়কের মাধ্যমে দুদেশের মানুষের যাতায়াত সহ পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। এছাড়া মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক হয়ে থাকবে সড়কটি। ১৯৭১ সালের ১৭ এপ্রিল সীমান্ত পেরিয়ে মেহেরপুরের বৈদ্যনাথতলায় এসেছিলেন জাতীয় চার নেতা। সঙ্গে ছিলেন দেশি বিদেশি শতাধিক সাংবাদিক। তাদের সামনে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ ও প্রথম মন্ত্রিসভার শপথ গ্রহণ হয়। সেদিন চার নেতা এসেছিলেন এই মেঠো পথ ধরে। ৭১-এ দেশ স্বাধীনের পরও একই রকম রয়ে গেছে সড়কটি। তবে এবার উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মেহেরপুরের মুজিবনগর থেকে ভারতের নদিয়ার কৃষ্ণনগর পর্যন্ত সড়কটি পাকা হবে। প্রস্তাবিত স্বাধীনতার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১,৪,০০,০০০ টাকা। সড়ক নির্মাণের খবরে উচ্ছ্বসিত মেহেরপুরবাসী। আমরা মুজিবনগরবাসী কৃতজ্ঞ ইতিহাসকে পুনরুজ্জীবিত করার জন্য। যে সড়কের মাধ্যমে মুজিবনগরে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বীজ বপন হয়, দেশ স্বাধীনের পর ঐতিহাসিক সড়কটি দিয়ে দুদেশের যাতায়াত বন্ধ হয়ে যায়। মুজিবনগরের স্মৃতি রক্ষার্থে স্বাধীনতা সড়কটি উন্মুক্ত করতেই সরকারের এই পরিকল্পনা। পরিমার্জন পরিবর্ধন করে প্রায় ১,০০০ কোটি টাকা ব্যয়ে আমরা আরও বড় একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা পর্যটন কেন্দ্র করতে যাচ্ছি, যেখানে ১৯৭১ সালে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো এখানে আমরা তুলে ধরতে চাই, যাতে করে নতুন প্রজন্ম এখানে আসলে স্বচক্ষে সেই মুক্তিযুদ্ধের সেই বিষয়গুলো তারা জানতে পারে। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলছেন, রাস্তাটি হলে মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখার পাশাপাশি দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সহ সার্বিক বিষয়ে উন্নয়ন হবে। আমাদের স্বাধীনতার অনেক স্মৃতি বিজড়িত স্থানকেই তারা সংরক্ষণ করেন নাই। ঠিক তেমনিভাবে এটাও অবহেলিত ছিল।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে মুক্তিযোদ্ধাদেরকে যেন সম্মানিত করা হচ্ছে, মুক্তিযুদ্ধকেও সম্মানিত স্থানে অধিষ্ঠিত করা হচ্ছে। ঠিক একইভাবে স্মৃতি বিজড়িত এই রাস্তাটিকেও অত্যন্ত মানসম্মতভাবে পুনর্নির্মাণ করার ব্যবস্থা করা হয়েছে। আগামী ২৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করতে পারেন এই স্বাধীনতা সড়ক। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মেহেরপুর। হিমালয় থেকে ঠান্ডা বাতাস প্রবেশ করায় কাল থেকে সারা দেশে শীতের প্রকোপ কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বয়ে যেতে পারে মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ। তবে ঢাকায় ঘনবসতি, যান চলাচল বেশি সহ নানা কারণে শীতের প্রকোপ কম থাকবে বলছেন তারা। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। মাঘের শীতের মধ্যে কুয়াশায় ঘেরা রাজধানী। বুধবারের গুড়ি গুড়ি বৃষ্টির পর কিছুটা তাপমাত্রা কমেছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমা এবং হিমালয় থেকে ঠান্ডা বাতাস প্রবেশ করায় শনিবার থেকে তাপমাত্রা আরও কমবে বলছে আবহাওয়া অফিস। বাতাসে অনেক জলীয়বাষ্পের পরিমাণটা বেশি ছিল, যা যে জলীয়বাষ্পটা বৃষ্টি হয়ে মাটিতে নেমে আসতে পারছিল না, বাতাসে ভেসে বেড়ালো। এই জন্য ওই ঘন কুয়াশাটা। এখন আকাশ কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে, যার জন্য ওই রাতের তাপমাত্রা একটু কমে যাবে এবং শীতের প্রকোপটা আরেকটু বাড়বে। তবে সারা দেশের সাথে ঢাকার তাপমাত্রার পার্থক্য আগের মতোই থাকবে বলে জানায় আবহাওয়া অফিস। শুক্রবার ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় 14.4 ডিগ্রি সেলসিয়াস। এবার এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে ছিল 6 ডিগ্রি সেলসিয়াস। তখন ঢাকায় তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস। গত 30 বছরে দেশের ইতিহাসে 2018 সালের জানুয়ারিতে সারা দেশে তীব্র শীত থাকলেও ঢাকায় তাপমাত্রা 9.3 ডিগ্রি সেলসিয়াসের নিচে। ঢাকায় তো বড় বড় বিল্ডিং, মানুষের ঘনত্ব বেশি এবং এরকম গাছপালা নাই এবং জলাশয় কমে গিয়েছে, যার জন্য টেম্পারেচার দিনের তাপমাত্রাটা, দিনে যে সূর্যের আলোটা পড়ে এটা গাছপালা এবং পরিবেশটা ওইটা শোষণ করে নেয় এবং রাতের বেলা ওইটা ছাড়ে, যার জন্য টেম্পারেচার ওরকম কমার সম্ভাবনা খুবই কম। তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নামলে মৃদু, 8 ডিগ্রির নিচে নামলে মাঝারি এবং 6 ডিগ্রির নিচে নামলে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। সে হিসেবে ঢাকায় এবার শৈত্যপ্রবাহ নাও হতে পারে বলছে আবহাওয়া অফিস। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে শীতের তীব্রতা। এতে জনজীবনে সৃষ্টি হয়েছে স্থবিরতা। প্রচণ্ড ঠান্ডায় বিপাকে পড়েছেন চাষিরা। এদিকে ঘন কুয়াশায় আকাশ, নৌ ও সড়কপথে যান চলাচল ব্যাহত হয়। উত্তরাঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সন্ধ্যা থেকে ঘন কুয়াশা থাকছে সকাল পর্যন্ত। এক সপ্তাহ ধরে তাপমাত্রা কমে শীতের প্রকোপ বেড়েই চলছে। শীতের তীব্রতার সবচেয়ে বেশি দুর্ভোগে কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষ। খুবই অতিরিক্ত কুয়াশা, দেখছিস না? কুয়াশা তো চারপাশে দেখা যাচ্ছে না। এখন তো মানে যেভাবে বেড়াইতেছি চলাফেরা খুবই কষ্ট। ঠান্ডাতে বেড়া যাচ্ছে না, হাত পা টসিনা গেছে, কাম করা খুব অসুবিধে। দক্ষিণাঞ্চলেও একই অবস্থা। অনেক জায়গায় সূর্যের দেখা মিলছে না, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। এদিকে ঘন কুয়াশায় বোরো ও আলু খেতে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। প্রচণ্ড শীতে এই ধানের পাতা নষ্ট হয়ে যাচ্ছে, পাতার মরিয়ে যাচ্ছে, আর এই শীতের ভিতরে কোনো কাজ করা যাচ্ছে না। আবহাওয়া অফিস বলছে আগামী 3 থেকে 4 দিন স্থায়ী থাকতে পারে এই অবস্থা। নেপাল, বিহার হয়ে কিন্তু কুয়াশাটা আমাদের উত্তরবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করতেছে। যেহেতু উত্তরবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করতেছে, এ কারণে কিন্তু দিনাজপুর, লালমনিরহাট, তেঁতুলিয়া এই রিজনটাতে, বিশেষ করে এই রিজনটাতে এবং সাথে সাথে কুড়িগ্রামও আছে, এখানে কিন্তু বেশি পরিমাণে অ্যাডভেকশন প্রবেশ করতেছে। ঘন কুয়াশায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে চট্টগ্রামে অবতরণ করেছে মালয়েশিয়া, ওমান থেকে আসা 2টি ফ্লাইট। কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে টোলাদায় বন্ধ থাকায় সেতু থেকে সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত প্রায় 22 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। চান্দারার দিকে সকালে 6টায় রওনা দিছি, বাড়িতে যাব। 3 ঘন্টা ধরে রাস্তায় জামে আটকে আছি। আলোক স্বল্পতায় বৃহস্পতিবার রাত 2:30 থেকে 9 ঘন্টা বন্ধ থাকার পর শুক্রবার বেলা 11:30টায় পাটুরিয়া দৌলদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, রাজশাহীতে আজকের তাপমাত্রা আসলে কত রেকর্ড করা হয়েছে এবং
শীতার্তদের অবস্থা কেমন দেখছেন, এবং মাস শেষে আরো একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা করেছে, সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে এই যে ছিন্নমূল মানুষগুলো আছে তাদের জন্য ত্রাণ বিতরণের পূর্ব প্রস্তুতি দেখছেন কিনা, এই বিষয়গুলো জানাবেন। আসলে রাজশাহীতে গত 3 দিন থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে। গত বুধবার রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 10.9 ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার 10.3 ডিগ্রিতে নেমে আসে এবং আজকে 10.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং এই তাপমাত্রা কমার সাথে কিন্তু আমরা দেখছি যে কুয়াশার পরিমাণটা অনেক বেশি। আজকে সকাল থেকেই কুয়াশা জুড়ে আমরা দেখছি এবং ঠিক এখন 2টার পরে সূর্যের আলো বের করে জনজীবন প্রভাব ফেলতে পারে। সেই আলোর স্থায়ী ছিল 10 থেকে 15 মিনিট এবং এখন ঠিক সকালের যে অবস্থা ছিল সেই অবস্থায় এখন আবার বিরাজ করছে, যে কুয়াশাচ্ছন্ন আছে, অনেকটা অন্ধকারের মতো অবস্থা, সূর্যের আলো খুব একটা প্রভাব ফেলতে পারেনি। আর এই যে কদিন ধরে শীতের কারণে আমরা দেখছি যে বেশ করে ছিন্নমূল ও দিনমজুর যারা মানুষ আছে তারা সবচেয়ে কষ্ট আছে। দিনমজুরের সাথে সকালে আমার কথা হচ্ছে, তারা বলছেন যে এই শীতের প্রচন্ড শীত কুয়াশাকেও তারা কাজ না পেয়ে তারা কিন্তু ফিরে যাচ্ছে, সকালে আসছেন ভোরবেলা, কাজ না পেয়ে 11টা-12টার দিকে ফিরে যাচ্ছেন। আর ছিন্নমূল মানুষকে আমরা দেখছি যে এর মধ্যে রাজশাহীর মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা এখন পর্যন্ত প্রায় 60,000-এর বেশি শীতবস্ত্র তারা বিতরণ করছে এবং প্রায় যে প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে যে নগদ অর্থ দেওয়া ছিল সেটা দিয়ে তারা শীতবস্ত্র কিনে শীতার্তদের মাঝে বিতরণ করছেন। তবে এই বাস্তবতা হচ্ছে যেসব শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে তার চেয়ে যেটি চাহিদা রয়েছে তার চেয়ে অনেকটাই কম এখানে যারা আছেন তাদের কাছে আমরা জানতে পেরেছি বা আমরা দেখতে পাচ্ছি। আর এই শীতের কারণে কিন্তু জনজীবনের প্রভাব অন্যদিকেও পড়েছে, পাশাপাশি কৃষিতেও পড়েছে। আমি কথা বলছি রাজ্যের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে, তারা বলছে এই যে কদিন ধরে ঘন কুয়াশার কারণে বড় বীজতলা এবং আলু ক্ষেতে তারা শঙ্কা দেখছে। তবে কৃষকরা যদি বড় বীজতলার যে পলিথিন দিয়ে ঢেকে রাখে এবং এই আলু ক্ষেতে যদি কীটনাশক দিয়ে থাকে সেক্ষেত্রে তাদের যে ক্ষতির সংখ্যা থাকে সেইটি তারা কাটিয়ে উঠবে বলে আমাদেরকে জানানো হয়েছে। রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মাইনুল হাসান। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ভোজ্য তেলের দাম। আবারও এক সপ্তাহের ব্যবধানে লিটারে দাম বেড়েছে 3 টাকা। 5 লিটার বোতলজাত তেল বিক্রি হচ্ছে 600 টাকারও বেশি। তবে আমদানির পর আশায় কিছুটা কমেছে মোটা চালের দাম। ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারে বাড়তি ক্রেতা সমাগমের পাশাপাশি পণ্যের সরবরাহ বেশি। তবে সবার নজর আলাদাভাবে ভোজ্য তেলের প্রতি। বেশ কয়েক মাসে তেলের বাজারে বাড়তির দাম যেন আরও নিয়ন্ত্রণহীন। গত সপ্তাহে প্রতি লিটার বোতলজাত তেল 125 টাকায় বিক্রি হলো এখন তা 128 টাকা। আর 5 লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নিচ্ছে 620 থেকে 630 টাকা। টিসিবির হিসাবে গত 5 মাসে দাম বেড়েছে লিটারে প্রায় 30 টাকা। তেল কিনতে গিয়েই এখন বাড়তি অর্থ গুনতে হচ্ছে ভোক্তাদের। এটা যদি সরকার একটু দেখে, মনিটরিং করে বা সবকিছু দেখে, তাহলে আমাদের জন্য নিম্নবিত্ত বা মধ্যবিত্তের জন্য খুব উপকার হয়। এরা বলে দাম বেশি দেয় না, আমরা দাম বেশি দিয়ে বেচবো, আবার তোমরাও দাম বেশি দেবে। এদিকে আমদানি হওয়ায় কিছুটা কমতে শুরু করেছে চালের দাম। গত সপ্তাহের চেয়ে কেজিতে প্রায় 2 টাকা কমে মোটা চাল বিক্রি হচ্ছে 49 থেকে 51 টাকা দরে। নতুন করে বাড়েনি সরু চালের দাম, বিক্রি হচ্ছে মানভেদে 62 থেকে 68 টাকা কেজিতে। সরকার না হলে তো আমরা তো নজরদারি করে পারবো না, সরকার হচ্ছে মেন, ওনারা একটু তদারকি করলে, নজরদারি করলে জিনিসটা সবার জন্য ভালো। তবে একমাত্র স্বস্তির জায়গা সবজির বাজারে। সরবরাহ ভালো হওয়ায় বেশিরভাগ সবজি মিলছে 25 থেকে 30 টাকা কেজিতে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বহিরাগত ঠেকাতে নাগরিক তথ্য ব্যবস্থাপনা হালনাগাদ করছে পুলিশ। মেয়র পদে বিএনপি প্রার্থী ও কাউন্সিলর পদে বেশ কয়েকজন প্রার্থী নির্বাচন কমিশনে অভিযোগের পর এই উদ্যোগ। তবে অল্প সময়ে এই কাজ শেষ করা যাবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম সিটি নির্বাচনের সময় এগিয়ে আসার সাথে সাথে বাড়ছে সহিংসতা। এতে জড়িয়ে পড়ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অনুসারী ও কর্মী সমর্থকরা। নির্বাচন কমিশনে এরই মধ্যে জমা হয়েছে অভিযোগের পাহাড়। প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ, হামলা আর সংঘাতে বাড়ছে বহিরাগতদের উপস্থিতি। সম্প্রতি পাঠানটুলিতে এক কাউন্সিলর প্রার্থীর কর্মী নিহত হবার পর আলোচনায় এসেছে পাশের জেলার এক গ্যাংয়ের কথা। এই প্রেক্ষাপটে নির্বাচনে বহিরাগত ঠেকাতে নাগরিক তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি সিআইএমএস হালনাগাদ করছে পুলিশ। বাইরের জেলাগুলো থেকে আগে
থেকে এসে এক ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা করে লোকজন। তো সেটি যেন না করতে পারে, আমরা অলরেডি আমাদের যে নাগরিক তথ্য ফর্ম, যেটি CIMS সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম, যেটি প্রত্যেকটি বিটে আমাদের এটি চালু আছে, এবং এই সকল তথ্য প্রত্যেকটি বিট অফিসারকে দিয়ে আবার যাচাই বাছাই করছি। তবে এত অল্প সময়ে নগরীর 16টি এবং জেলার একটি থানায় প্রায় 65 লাখ মানুষের তথ্য কতটা সঠিকভাবে যাচাই সম্ভব তা নিয়ে আছে প্রশ্ন। তবে পুলিশ বলছে থানা ও বিট কেন্দ্রিক এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা প্রত্যেকটা ভাড়াটিয়া মালিকদের কাছে CIMS ফর্ম পৌঁছে দিয়েছি এবং সেগুলো তথ্য হালনাগাদ করার কাজ চলছে আমাদের বিট পুলিশের মাধ্যমে। আপনারা জানেন CMP সহ পুরো বাংলাদেশে বিট পুলিশের কার্যক্রম পরিচালিত হয়। পুলিশি এই তৎপরতার বাইরে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে মাঠে রয়েছেন 16 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইফতেখার ফয়সাল। ফয়সাল, 27 তারিখে তো চট্টগ্রাম সিটি নির্বাচন, তো এই নির্বাচনের সবশেষ পরিস্থিতি কেমন এবং এই কনকনে শীতের মাঝেও প্রার্থীদের প্রচারণা আসলে কেমন দেখছেন? প্রচারণা আসলে একেবারে পুরো দমে চলছে। আজকে যেহেতু ছুটির দিন, আজকে সকালেও আমরা দেখেছি যে প্রার্থীরা সেই প্রচারণা শুরু করেছেন। এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম নগরীর লালখান বাজারে। এখানে কিন্তু এখনই দেখতে পাচ্ছেন যে প্রচারণা শুরু করেছেন বিশেষ করে মেয়র প্রার্থী যিনি জান্নাতুল ইসলাম, তার পক্ষে কিন্তু হাত পাকা মার্কা, তার পক্ষে এখন প্রচারণা চলছে। এই ধরনের প্রচারণা আসলে নগরীর প্রতিটি রাস্তায় কিছুক্ষণ পর পর কিন্তু আমরা এই ধরনের চিত্র দেখতে পাচ্ছি। কখনো মেয়র প্রার্থী, কখনো কাউন্সিলর প্রার্থী এভাবে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং তারা নানা প্রতিশ্রুতির মধ্য দিয়ে ভোটারদেরকে কাছে টানার জন্য তাদের যে চেষ্টা, সেই চেষ্টা করে যাচ্ছেন। এর পাশাপাশি আমরা দেখেছি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর একটি বাড়তি তৎপরতা শুরু হয়েছে, কারণ নির্বাচন যতই কাছে আসছে ততই মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা বিরাজ করছে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে কিনা। সেই বিষয়টি নজরদারিতে এনে আইনশৃঙ্খলা বাহিনী আসলে এখানে যারা বসবাস করেন তাদের তথ্য হালনাগাদ করছেন। পাশাপাশি এলাকাভিত্তিক যে ব্লক ক্রিয়েট করার একটি পরিকল্পনাও তাদের রয়েছে বলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের খবর। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার ফয়সাল। 2011 থেকে 2021 এক দশকে 200 পর্বে তালাশ। আর এই পথ পরিক্রমায় সবসময় দর্শক ও ভুক্তভোগীদের পাশে পেয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। তাদের তথ্যেই হয়েছে অনুসন্ধান, ব্যবস্থা নেওয়া হয়েছে দুর্নীতিবাজদের বিরুদ্ধে। তেমনই কিছু ঘটনা নিয়ে এবারের প্রতিবেদন। অনুসন্ধান সাংবাদিকতার পথে তালাশের যাত্রা শুরু হয়েছিল 2011 সালে। সমাজের নানা অসঙ্গতি ও অপরাধ দুর্নীতির খবর নিয়ে তালাশ পা রেখেছে 200তম পর্বে। 2020 সালের মার্চে শুরু হয় পঞ্চম সিজন। 180তম পর্বে ছিল কোটি টাকার নারিকেল গাছের কাহিনী। এ প্রকল্পে এক একটি নারিকেল গাছের দাম ধরা হয় ৬২ লাখ টাকা। তালাশের প্রতিবেদনের পর অপসারণ করা হয়েছে সেই প্রকল্প পরিচালককে। পানিপথের চাঁদাবাজের দৃশ্য ধারণে টানা 7 দিন প্রতিবেদককে থাকতে হয় বালু ও পাথরবাহী ট্রলারে। পরে এর আলোকেই বিশেষ সভা করে ইজারাদারদের সতর্ক করে নির্দেশনামা জারি করে মন্ত্রণালয়। পটুয়াখালীতে বিত্তবানদের জন্য ঘর নির্মাণে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ ইউএনও থেকে শুরু করে রাষ্ট্রপতির আদেশ পর্যন্ত জালিয়াতি করে হাতিয়ে নেন বিপুল অঙ্কের টাকা। তালাশের প্রতিবেদনে বরখাস্ত হন তপন, হয় বিভাগীয় মামলাও। পাহাড়ের জনগোষ্ঠীর পানির সংকট কাটাতে খাগড়াছড়িতে বিশেষ প্রকল্প নেয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তবে প্রকল্পের বড় অংশ বাস্তবায়ন না করেই কোটি টাকা হাতিয়ে নেয় কজন প্রকৌশলী। তালাশের প্রতিবেদনে বরখাস্ত হন তাদের একজন। নড়াইলে ক্যান্সার চিকিৎসার সরকারি টাকা লুটপাটে সমাজসেবা কর্মকর্তার কারসাজি এবং চেয়ারম্যান মেম্বারদের কারবার পর্বে ছিল উত্তরাঞ্চলের কজন জনপ্রতিনিধির অনিয়মের চিত্র, যা দেখে তদন্ত শুরু করে প্রশাসন। তালাশের এই পথ পরিক্রমায় সংহতি জানিয়েছেন বিশিষ্ট জনেরা। এই অনুষ্ঠানটি আপনারা করে আসছেন দীর্ঘ প্রায় 10 বছর ধরে, তো আপনাদেরকে অভিনন্দন। আপনাদের এই অনুষ্ঠানটি আরও সমৃদ্ধ হোক এবং আরও সমাজে যারা দুষ্কৃতি করে আসছে তারা আরও চাপে থাকুক। তালাশ একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে
রেখে চলছে এবং ভবিষ্যতেও রেখে যাবে। নতুন প্রজন্মের ভিতরে অ্যাওয়ারনেসটা, সচেতনতা তৈরি করতে পারি দুর্নীতির বিরুদ্ধে, তাহলে তারাই একদিন এটার বড় হাতিয়ার হয়ে নিজেকে গড়ে তুলতে পারবে। শুধু অপরাধ অন্বেষণ নয়, এর সমাধান খোঁজার চেষ্টায়ও ভুক্তভোগীদের পাশে থাকতে চায় তালাশ। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত দেখুন রাত 9:30টায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশে। যাচ্ছি পরের সংবাদে। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের উদার নীতির সুফল পাবে বাংলাদেশও। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, নতুন প্রশাসনের সঙ্গে কাজের ক্ষেত্রে খুব একটা ঝামেলায় পড়বে না ঢাকা। তবে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে নতুন কৌশল নেয়ার তাগিদ বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ নেওয়ার পরপরই জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। পাশাপাশি প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রে ফিরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। জো বাইডেন একজন পরীক্ষিত রাজনীতিবিদ এবং অত্যন্ত মডারেট পারসন। তার সাথে আমাদের আগেও কাজ করার অভিজ্ঞতা আছে। তো সেই সূত্রে আমরা খুবই আনন্দিত। গণতন্ত্রের বিজয় হয়েছে। তিনি প্যারিস এগ্রিমেন্টে আবার ফিরে গেছেন। প্রধানমন্ত্রী ক্লাইমেট ভালনারেবল ফোরাম তার সভাপতি, আমরা বিশেষভাবে এই জন্য ওনাদের ধন্যবাদ দিয়েছি। হোয়াইট হাউসের দায়িত্ব নিয়ে বুধবার 15টি নির্বাহী আদেশে সই করার মধ্য দিয়ে প্রশাসনিক কাজ শুরু করেছেন প্রেসিডেন্ট বাইডেন। এর মধ্যে আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফেরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও জলবায়ু সুরক্ষার জোরদারের মতো বিষয়। আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রের যে পরিস্থিতি, যে অবস্থান, সেটাকে পুনরুদ্ধার করতে হবে। ইমিগ্রেশনের প্রশ্নটা, আপনি যদি এনভায়রনমেন্টের প্রশ্নটা, গত 4 বছরে যদি উদাহরণ হিসেবেই বলি আর কি, এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির যেই পরিমাণ ক্ষতি সাধন করা হয়েছে, যে সমস্ত এক্সিকিউটিভ অর্ডার দেওয়া হয়েছে, যেভাবে ব্যবস্থা করা হয়েছে, তাতে করে এগুলো আসলে রিভার্স করতে হবে। যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালা বদলে নানামুখী সুবিধা পেতে পারে বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, জিএসপি সুবিধা, পোশাক রপ্তানি সহ বিনিয়োগের সুবিধা আদায় নির্ভর করছে কূটনৈতিক তৎপরতার উপর। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় একদিনে আরও 16,500-র বেশি মানুষ মারা গেছেন। নতুন করে ভাইরাস পাওয়া গেছে 6,64,000 মানুষের শরীরে। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি 20,97,000 ছাড়ালো। মোট আক্রান্ত 9,80,00,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার 4,363 জন মারা গেছে। নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে প্রায় 2 লাখ মানুষের দেহে। নিউ ইয়র্কে দেখা দিয়েছে ভ্যাকসিন সংকট। ব্রাজিলে একদিনে 1300 প্রাণহানি এবং 60,000 নতুন শনাক্ত পাওয়া গেছে। করোনা থেকে সুস্থ হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট লুলা। মেক্সিকোতে উদ্বেগজনক হারে বাড়ছে করোনায় সংক্রমণ ও মৃত্যু। শুক্রবার দেশটিতে করোনায় প্রায় 1800 জনের প্রাণ গেছে, যা একদিনে দেশটিতে সর্বোচ্চ। একদিন আগেও এই সংখ্যা ছিল 1539 জন। যুক্তরাজ্যে 1290 জনের প্রাণ গেছে। শনাক্ত হয়েছেন প্রায় 38,000। বিস্তার ঠেকাতে আরও কঠোর বিধিনিষেধ জারি হয়েছে দেশটিতে। ঘরোয়া আয়োজনে 15 জনের বেশি জনসমাগমে 800 পাউন্ড জরিমানা দিতে হবে নাগরিকদের। দক্ষিণ আয়ারল্যান্ডে লকডাউনের মেয়াদ 1 মাস বাড়ানো হয়েছে। কলম্বিয়ায় গত 24 ঘন্টায় 395 জন মারা গেছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত 50,000 ছাড়ালো। 15,000 মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। করোনার নতুন ধরন রুখতে যুক্তরাজ্যের সঙ্গে সকল ফ্লাইট বাতিল করেছে পর্তুগাল। অন্যদিকে তানজানিয়া ও ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো থেকে ফ্লাইট বিচ্ছিন্ন করেছে যুক্তরাজ্য। বিস্তার ঠেকাতে দেশ জুড়ে জরুরি অবস্থার মেয়াদ 14 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে চেক রিপাবলিক। অস্ট্রেলিয়া ভ্রমণে পর্যটকদের জন্য করোনার নমুনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। চীনের হেইলংজিয়াং প্রদেশে করোনার প্রকোপ বাড়ায় সেখানকার সুইহুয়া শহরে লকডাউন জারি করা হয়েছে। এদিকে পাকিস্তানকে 5 লাখ করোনার ভ্যাকসিন উপহার দিবে চীনা কর্তৃপক্ষ। লেবাননে করোনার প্রকোপ নিয়ন্ত্রণে না আসায় দেশজুড়ে লকডাউনের মেয়াদ ফেব্রুয়ারির 8 তারিখ পর্যন্ত বাড়িয়েছে দেশটির সরকার। দেশটিতে দেখা দিয়েছে আইসিইউ সংকট। এদিকে রাশিয়ায় তৈরি করোনার ভ্যাকসিন স্পুতনিক 5 নিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। স্পুতনিক 5-এর অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও হাঙ্গেরি। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
অ্যানফিল্ডে 2017 সালের পর হারল লিভারপুল, আর বার্নলির কাছে 1974 সালের পর। খেলা শেষ মুহূর্তে করা অ্যাশলি বার্নেসের গোল জয় পায় বার্নলি। লা লিগায় টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সুয়ারেজের জোড়ায় এইবারকে হারিয়েছে 2-1 গোলে। কোপা দেল রেতে মেসিহীন বার্সেলোনা 2 পেনাল্টি মিস করেও কর্নেলারকে হারিয়েছে 2-0 গোলে। 4 বছর আগের কথা, 2017 সালের এপ্রিল। ক্রিস্টাল প্যালেসের কাছে হারের পর ঘরের মাঠে আর হারেনি লিভারপুল। তাই তো ফর্ম খুব একটা ভালো না থাকলেও নির্ভর ছিলেন ক্লব। মৌসুমে প্রথমবার একাদশে সুযোগ দেন ওরিগিকে। সবচেয়ে বেশি ও সবচেয়ে সহজ সুযোগও পেয়েছেন একাধিকবার, কাজে লাগাতে পারেননি এই ফরওয়ার্ড। মানে চেম্বারলিন প্রথমার্ধে সমতায় ফেরাতে পারেনি দলকে। অ্যাটাকে সালা ফিরমিনোকে নামিয়ে শক্তি বাড়ান ক্লব। বার্নলির রক্ষণে ঝড় তোলেন ফিরমিনো, সালা, মানে ত্রয়ী। লাভ হয়নি, উল্টো 83 মিনিটে পেনাল্টি পায় বার্নলি। কাজে লাগিয়ে লিভারপুলকে টেবিলে 4-এ নামিয়ে দেন বার্নেস। স্পেনের শিরোপার দিকে এগিয়ে চলেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাওয়ে ম্যাচের শুরুতে দিমিত্রোভিচের গোলে পিছিয়ে পড়ে সিমিওনের দল। সমতায় ফিরতে অপেক্ষা করতে হয়েছে 43 মিনিট পর্যন্ত। ত্রাণকর্তা সেই সুয়ারেজ দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন। শেষ মুহূর্তের পেনাল্টি গোলটাও এসেছে তার পা থেকে। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে 7 পয়েন্টে এগিয়ে অ্যাটলেটিকো। নিষেধাজ্ঞায় নেই মেসি। অধিনায়ককে ছাড়া কর্নেলার বিপক্ষে জয় কঠিন হওয়ার কথা নয়। তবে কোপা দেল রে থেকে মাদ্রিদের 2 জায়ান্টের বিদায়ে সতর্ক ছিল কোম্যানের দল। প্রথমার্ধে পিয়ানিচ আর দ্বিতীয়ার্ধে পেনাল্টি মিস করে ভয় ধরান দেমবেলে। তবে অতিরিক্ত সময়ে দেমবেলে ব্রাথওয়েটের গোলে শেষ 16 নিশ্চিত করে বার্সেলোনা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার মতো। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।